সিএনআই বাংলা টিভি জীববৈচিত্র্য নিয়ে কথা বলে। সেই ক্ষেত্রে আমরা শুরুতেই আমরা পরিচয় করে দিচ্ছি সবার সাথে। আমাদের ঢাকা থেকে যারা আগত আছেন নেতৃবৃন্দ, তাদের মধ্যে আমাদের যার পরিচয় শেষে দিলে ভালো। তাই আচ্ছা, জি জি ঠিক আছে, আমরা শুরু থেকে এখান থেকে আসি। সভাপতি আমাদের সভাপতি মণ্ডলী পরিচয় আমরা তো পেয়েছি, জানি, তারপরেও প্লিজ জি বসে বলেন না, আমি মোহাম্মদ শরীফুজ্জামান খান। ধন্যবাদ। একটু পদ পদবী দরকার ছিল না। আমি মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, বাংলাদেশ আম জনগণ পার্টির ঢাকা বিভাগীয় সংগঠক। আমরা ঢাকা বিভাগটা দেখতেছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বেলাল হোসেন ইব্রাহিম। আমি আইন পেশা আছি ঢাকা টেক্সাস বারে, একজন আয়কর আইনজীবী হিসেবে, এবং রাজনৈতিক পরিচয় হলো আমি লিয়াজো কমিটির সদস্য, বাংলাদেশ আম জনগণ পার্টি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহিদুর রহমান সবুজ। আমি আমার দেশের বাড়ি জামালপুর সরিষাবাড়ি, মূলত ঢাকাতেই থাকি। আমি বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য আর ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব, এবং আমি একজন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার প্লিজ। আমি খন্দকার সুলেমান আহমেদ কামাল, একজন সাংবাদিক। ধন্যবাদ। জি সেলিম ভাই। মোহাম্মদ আমিনুল ইসলাম সেলিম, মধুপুর, আমি একজন ব্যবসায়ী। জি আসসালামাইকুম। আমার মোহাম্মদ আবুল কালাম সিদ্দিকী, আমি আগে অনেক ব্যবসায় আমার বর্তমানে সাংবাদিক। মোহাম্মদ জাহিদ হোসেন মাস্টার, বর্তমানে সাহিত্যিক সাহিত্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক হিসাবে কর্মরত আছে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি দিঘলিয়া, আমি থাকি ঢাকা, পুরান ঢাকা মংসা, এখান থেকে আমি ব্যবসা করি। আমি আপনার সাথে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাড়ি হচ্ছে বাড়ি টাঙ্গাইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আসাদুল্লাহ আনকারি, ছোট্ট একজন ব্যবসায়ী এবং আম জনগণ পার্টির সাথে আছি। মোহাম্মদ ওয়াজিলা, আমি ব্যবসায়িক কথা আছি আর এই আম জনগণ পার্টির সাথে আছি। আসসালামু আলাইকুম। আমি আরিফ হোসেন মোল্লা, সাংবাদিকতায় আছি। আমি সাদ্দাতুর রহমান, সাহিত্য সাংস্কৃতিক এবং সংবাদ কর্মী, সাহিত্য টাঙ্গাইল। ধন্যবাদ। এবং আরেকটা পরিচয়, আসিফুর রহমান সেলিম, বাংলাদেশ আম জনগণ পার্টির সাথে আছি এবং টাঙ্গাইল জেলার অর্গানাইজার হিসেবে কাজ করছি। বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সদস্য, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ শাহিদুর রহমান সবুজ সাহেব, মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য, সংগঠক ঢাকা বিভাগ, সেই সাথে অ্যাডভোকেট ইব্রাহিম ভাই আসছেন, সেই সাথে আম জনগণ পার্টি থেকে অনেকে আসছেন, টাঙ্গাইল জেলার উপজেলা থেকে আসছেন। বিশেষ করে আমার ইশাকুর রহমান সেলিম ভাইয়ের সাথে দীর্ঘদিন আমার যোগাযোগ হচ্ছিল মোবাইলে, আজকে প্রথম সরাসরি দেখা সাক্ষাৎ, খুব ভালো লাগছে। সেই সাথে তিনি সভাপতিত্ব করছেন আমাদের বড় ভাই, একজন মানবাধিকার কর্মী, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, অনেক কাজের সাথে উনি সম্পৃক্ত আছেন, আলহাজ মোহাম্মদ শরীফুজ্জামান খান মোহাম্মদ। সেই সাথে আছেন সাহাবিথের 19 জানা এখানে সমবেত হয়েছে। এটা আমাদের একটা, মনে করি যে আমার জীবনে একটা স্মরণীয় একটা অধ্যায়, যে আমাদের এখানে আমাদের ছোট্ট পরিসরে এখানে বসা হয়েছে, ছোট্ট আয়োজন, সেখানে আপনাদের মতো বিশাল পরিচয়ের মানুষ, বিশাল জ্ঞানের মানুষ এখানে সমবেত হয়েছেন। এটা আসলে একটা আনন্দিত আমরা, এবং অভিনন্দন জানাই বা কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি। এবং আপনারা নিঃসন্দেহে একটা সুন্দর একটা বিষয় নিয়ে, লক্ষ্য নিয়ে অভিযান চালিয়েছেন। তো আমরা বিশেষ করে ছায়াবিথি যারা ভালো কাজ করেন তাদের সাথে আমরা আছি, তাদের পাশে থেকে যতটুকু সহযোগিতা করার সেটা আমরা করে যাবো ইনশাআল্লাহ।
সবসময় ভালো কাজের পক্ষে আমরা কাজ করব। তো আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি মৌলানা মোহাম্মদ ওমর ফারুক, কেন্দ্রীয় আহ্বায়ক সদস্য সংগঠক ঢাকা বিভাগ। বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন জনাব আমজনগণ পার্টির অনুষ্ঠানে যারা জেলা এবং উপজেলা থেকে যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের পক্ষ থেকে আমরা তাদের সাধুবাদ জানাই। যারা জ্ঞানীজন আমাদের এই প্রথম সারিতে যারা বসে আছে, আমরা তাদের কাছ থেকে কিছু শুনব। আমরা এখানে শুনতে আসছি তাদের দিক নির্দেশন অনুযায়ী আগামীতে কেমন করে এটা ডেভেলপ করা যায় বা এগিয়ে নেওয়া যায়, সেই জন্য আমরা প্রধান অতিথি, বিশেষ অতিথি তাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনমূলক কথা শুনব। এই বলে আমার ছোট্ট ধন্যবাদ। আমরা আগাই সামনে দিকে। টাঙ্গাইল জেলার আহ্বায়ক কমিটি গঠনের জন্য আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিত আজকের আলোচনা সভার সমন্বয় থেকে আমাদের সাহিত্যের তরফ থেকে আমরা আপনাদের সহায়তা যতটুকু চেষ্টা করব। কিন্তু সাহিত্যিক একটা সাহিত্য ও সংস্কৃতিমনা সংস্থা, এখানে আমরা সবাইকে স্বাগত জানাই, সবাই সুন্দর কিছু কামনা করি। মিতা বন্ধু এবং বিশিষ্ট ব্যবসায়ী সেলিম ভাইকে প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে আজকে যে আলোচনাটা এই সম্পর্কে খুব বেশি জানা নেই আমার, তারপরেও আমি তার যে আমি 1 বছর আগে মোটামুটি আমার ডেক্সিট হয়েছিল, সেখান থেকে যোগাযোগ করতেছি। সংগঠনটা হইলে আমরা খুব ভালো করতে পারবো এই আশা ব্যক্ত করতেছি ইনশাল্লাহ। আর আপনারা আছেন, আপনারা দিক নির্দেশন দিবেন যে পারি আমরা অন্য যে কোনো পার্টির চেয়ে খুব দ্রুত আমরা এগিয়ে যাবো। টপ কে হবে তার সাথে আমরা কম্পিটিশন করবো। আমার কাছে খুব ভালো লাগছে। মানে বাংলাদেশে তো বিভিন্ন পার্টি আছে, আমরা দেখছি জানছি, কিন্তু এই অল্প দিনের মধ্যে আম জনগণ পার্টিটা এত এস্টাবলিশ হবে এটা আমরা কল্পনা করি নাই। যেহেতু এই আম জনগণ পার্টির সাথে ইনশাল্লাহ আছি, থাকবো এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে যত জায়গা যায় এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গীত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এবং বিভিন্ন জায়গা থেকে আগত আজকের এই আলোচনা সভায় শোনার পরে আমি জিনিসটা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রথম দিকে নিয়েছিলাম। মাঝখানে একটু গ্যাপ হওয়ার কারণে আবার একটু জমে গেছিলাম। পরবর্তীতে আমি হেড অফিসে যোগাযোগ করলাম, আমার ফারুক ভাই আমাকে তলব করলেন, আমি ওনার সাথে গিয়ে অনেকক্ষণ কথাবার্তা বললাম। তারপর থেকে আবার পুনর্জীবিত হয়ে আবার শুরু করলাম। আমি বরঞ্চ ভিতর দিকে বলতেছি, ভাই হয় না কেন, হয় না কেন, হয় না কেন, জেলা থেকে আসতেছে না কেন। তা আমি অপেক্ষা করতেছি, ওনারা বলতেছে ঠিক আছে আপনি অপেক্ষা করেন, হবেই, সময় হলে সবই হবে। তো সেই দিনটা আজকে আসছে। আমি রাজনীতি করব এটা কখনো ভাবি নাই, কিন্তু যেদিন আমি শুনছি যে রাজনীতিকে অনীহা প্রকাশ করা মানে যে বলবো, কারণ এটা আমি জানতাম রাজনীতিতে খুব খারাপ একটা ভাষা। এখানে খারাপ মানুষ কাজ করে, এখানে দুর্নীতিগ্রস্ত মানুষ কাজ করে, এখানে যারা টাকা আর্ন হিসেবে মানে পেশা হিসেবে নেয় তারা এখানে কাজ করে। আমরা এখানে কি করব? আমি দেখতেছি এদেরকে সহযোগিতা করা মানে তো দেশে ক্ষতি, আর যদি এদেরকে প্রতিহত করা যায় তাহলে এই দেশ রক্ষা পাবে। আমি সেই সুবাদে চিন্তা করছি যে আমার ভোটটা যদি আমি ওদেরকে না দিয়ে আমি সঠিক জায়গায় দিই, তাহলে আমার মনে হয় একটা কাজ হবে, সেটা হলো যে তার দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না। আর সঠিক জায়গায় যদি আমি ভোটটা দিই, তাহলে আমার দেশ কিন্তু আবার পুনরায় ভালো পথে যাওয়ার একটা সুযোগ আছে। প্ল্যানে ছিল না, আমাদের মেন্টর সেও কখনো রাজনীতি পছন্দ করতো না, কিন্তু সে যে তখন পছন্দ করছে এবং এটা আমাদের কাছে যখন আবার সে ব্যাখ্যা করছে যে এই দৃষ্টিতে আমরা রাজনীতি করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নিজের ইনসাফ ভিত্তিক যে ব্যবস্থাপনাটা, সেই ব্যবস্থাপনাটা চাই বিধায় আমরা রাজনীতি করব। তো এর জন্য যেহেতু সে আমাদেরকে প্রথম থেকেই দিক নির্দেশনা দিয়ে আসছে, ব্যবসা থেকে শুরু করে এখন আবার রাজনীতিতে, তো দুইটাই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। তার জন্য আমরা শুরু থেকেই এই যে এত বিগত 12 বছর যদি আমাদের উপর দিয়ে অনেক জল গেছে, তারপর আমরা এর থেকে পিছপা হই নাই, শুধু তার দিক নির্দেশনার উপরে অটল থেকে। তো এখন যেহেতু আমজনগণ পার্টি হিসেবে আমরা পাইছি,
রাজনীতির মাঠে ইনশাল্লাহ সব আমরা সচল থাকবো ইনশাল্লাহ। আপনারা যে লোকে আছেন আল্লাহর মতো আমি আছি লোকের দেওয়ার পরে আমরা বলবেন আমি 50 জন 100 লোক আমি আলহামদুলিল্লাহ। আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকে আপনারা যে একটা নতুন রাজনৈতিক দল খুলছেন আম জনগণ পার্টি, খুবই সুন্দর। আমি চাই যে এই পার্টিটা অনেক দূরে গিয়ে যাক, টাঙ্গাইলে বিভিন্ন কমিটি করে সারা বাংলাদেশে এই পার্টির আদর্শ উদ্দেশ্য ছড়িয়ে দেন। আমি ছোট্ট একটা সাংবাদিক, নিজের পত্রিকায় মুক্তির দায়। আপনাদের কোনো সহযোগিতা করতে পারলে আমি নিজেকে গর্বিত মনে করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে ইনসাফ। আর ইনসাফের কথা বলতে গেলেই আমাদের মনে পড়ে শরীফ ওসমান হাদির কথা, যে কি বলবো আসলে, এটা বলতে তার কথা বলতে গেলে আমাদের সবারই মনটা খুব খারাপ হয়ে যায়। আসলে সারা বাংলার মানুষকে না, সারা বিশ্বের মানুষকে উনি নাড়া দিয়ে গেছে। উনি চলে গেছে কিন্তু ওনার আদর্শ, ওনার যে পথ চলা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, আমাদেরকে ইনসাফ শব্দটাকে আমাদের হৃদয়ে দিয়ে গেছে। সেই ইনসাফ কায়েম করাটা আসলে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, প্রত্যেকের জায়গা থেকে, নিজের মধ্যে থেকে। সেইটাই আমরা সাংগঠনিকভাবে করতে চাই। আমরা এই যে রাজনীতির বাইরে উনি শরীফ ওসমান হাদি, উনি কিন্তু রাজনৈতিক কোনো দল ছিল না, ওনার একটা সংগঠন ছিল, তাই না, যে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব জনাব শরীফুজ্জামান খান মোহাম্মদ সাহেব উপস্থিত আছেন, বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব শহীদ ভাই, এবং উপস্থিত আছেন বাংলাদেশ আম জনগণ পার্টির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিভাগীয় সংগঠক মাওলানা ওমর ফারুক সাহেব, এবং উপস্থিত আছেন এখানে আমার সামনে উপবিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গ। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পার্টির যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা ইসলাম ভিত্তিক বলেন, ন্যায়পরায়ণতা বলেন, মানুষের জন্য ইনসাফ বলেন, সব কিছুর সমন্বয় যেটা হবে সেটাই আমাদের দল। আমাদের পার্টি থেকে শুধু যে আমাদের পক্ষের কথা বলবো সেটা না, কোথায় যদি মানুষ নিপীড়িত হয় আমরা সেখানে রুখে দাঁড়াবো। আমরা মানুষের কল্যাণে, আমরা মানুষের পাশে দাঁড়াবো। আমরা যেভাবে নিজের জন্য নিজে লড়বো, সেজন্য মানুষের জন্য আমরা লড়বো। আমরা রাজনীতি করতে চাই জনগণের জন্য রাজনীতি করতে চাই। যেখানে মানুষ নিপীড়িত হয় সেখান থেকে মানুষ শেখে, আমরা সেই শিক্ষা থেকেই রাজনীতিতে নামছি। আমাদের পার্টির চেয়ারম্যান বা আহ্বায়ক ডক্টর রফিকুল আমিন সাহেব, ওনার দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা রাজনীতি করি, আশা করি আমরা বাংলাদেশের টপ রাজনৈতিক দলের ভিতরে থাকবো ইনশাআল্লাহ। আপনারা ওনার দিক নির্দেশনা অনেক থেকেই জানেন, অনেকেই ওনার সাথে আগে থেকে কাজ করছেন। আমরা শুধু বলতে চাই এতটুকুই, পার্টির জন্য কাজ করব নিরলস ভাবে। পার্টির পদবি এমনিতেই আসবে ইনশাআল্লাহ। এখান থেকে কেন্দ্র থেকে যে নির্দেশনাগুলো আসবে আমরা অতটুকু ফলো করলেই ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। আমাদের পার্টির যেহেতু দিক নির্দেশনা মাওলানা ওমর ফারুক ভাই দেবেন, উনি বিস্তারিত আপনাদেরকে বলবেন। আমি আপনাদের সকলের কল্যাণ কামনা করছি এবং ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শাহিদুর রহমান সবুজ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুমাবার, আমরা সবাই সারা সপ্তাহ কাজ করি, তো আজকে একটু রেস্ট নেবার কথা, ফ্যামিলিতে সময় দেওয়ার কথা। হ্যাঁ, তো তারপরেও আমরা এদের সহযোগিতায় বাংলাদেশ আম জনগণ পার্টি যেভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই ছোট পরিসরে আর হবে না, তবে এই ছোট পরিসরটা আজীবন মনে থাকবে। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে এখানে আসছি সেটা হলো বাংলাদেশ আম জনগণ পার্টি। আমরা গত 27শে এপ্রিলে শুরু করেছি, আর হাটে করে কয়েকটা মাস, এর মধ্যে আমরা আমাদের নিবন্ধনের কার্যক্রম আমরা হাতে নিয়েছিলাম।
যে এই যে একটা রাজনৈতিক একটা মৌসুম চলতেছে কিন্তু, হ্যাঁ, জুলাই বিপ্লবের পরে একটা রাজনৈতিক মৌসুম, এইখানে 147টা দল নিবন্ধন আবেদন করেছিল। এরকম যাচাই বাছাই করতে করতে মাত্র 3টা দল নিবেদন পেয়েছে, এর মধ্যে বাংলাদেশ আম জনগণ পার্টি একটা। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রমগুলো এমনভাবে এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা আমাদের সহযোগিতা চাচ্ছি মূলত যে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ একটা জেলা, সেই ব্রিটিশ আমল থেকে টাঙ্গাইল, এত বড় একটা জেলা, এইখানে 12-13টা থানা আছে আমি যতটুকু জানি, পাশের জেলা আমার জেলা জামালপুর। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের আত্মীয় স্বজন অনেকেই ম্যাক্সিমাম এখানে পাশাপাশি জেলার কারণে, এবং একই পরিবেশ, একই সবকিছু, তা আমি বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতায়, এবং আমি যতগুলো মিটিং করেছি আমার মনে হয় আজকে এটা নিয়ে 105তম মিটিং হবে আমার, তো মানে শুরু থেকে পার্টির এই এপ্রিল মাস থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত 105তম মিটিং। তো 105তম মিটিংয়ে এসে মানে শুরুর দিকে এত কোয়ালিফাইড লোকজন, এত ভালো লোকজন, হ্যাঁ, ডাইনামিক লোকজন কিন্তু আমি পাইনি। হ্যাঁ, পিছনে আমি যত শিকার হয়েছি, এর মধ্যে কোনো ভুল নাই। আমরা অন্যায়ভাবে আমাদের এমডি মহোদয় সাহেব অর্থাৎ পার্টির আহ্বায়ক মহোদয় সাহেব সে জল কেটেছে, আর আমরা যারা বাইরে ছিলাম তারাও কিন্তু ওই যে এক ভাই বলে গেল মাস্টার ভাই, আমরা বাইরে থেকে কিন্তু জেল কাটার মতো নির্যাতিত অবহেলিত, আমরা ভালো মানুষের ভালোভাবে কথা বলতে পারিনি, ভালোভাবে চলতে পারিনি, রাস্তাঘাটে বেরোতে পারিনি, এরকম হয়েছে। এই রাজনৈতিক দল আমি মনে করি এখন না, শুরুতেই করা দরকার ছিল। মাওলানা মোহাম্মদ ওমর ফারুক ভাইকে প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদের একটি জুমার দিন মুহূর্তে কাজে আসার তৌফিক দান করেছে। তো আপনারা জানেন আমি আসলে বরাবরই সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সব জায়গায় পালন করছি, যেন সাংগঠনিক কথায় আসে। বাংলাদেশের যতজন লোকে বাংলাদেশের রাজনীতি করে, স্বাধীনতা থেকে স্বাধীনতার পরবর্তী আগেবর্তী, এখানে আমাদের ম্যাক্সিমাম সাংবাদিক ভাই আছে, এটা আমাদের একটা বড় পাওনার বিষয়। কেননা অনেক দল আছে, বড় বড় দল, যে খোঁজ করে একজন সাংবাদিক আনতে পারে না। তো আমাদের এখানে একটা বড় আমাদের পাওনা এখানে এসে পাইয়া গেছে। তো আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতির আতুর ঘর হলো কিন্তু টাঙ্গাইল, কেননা টাঙ্গাইলের মাওলানা ভাসানীর হাত ধরেই বাংলাদেশের রাজনীতি। মাওলানা ভাসানীকে বাদ দিয়ে রাজনীতি করা সম্ভব না, বাংলাদেশে সম্ভব না। যখন সবাই, আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে বলা হয় বাংলাদেশের জাতির জনক, কিন্তু বঙ্গবন্ধুর জনক হলো মাওলানা ভাসানী। বাংলাদেশের যখন সবার প্রথম স্বাধীনতার ডাক দিয়েছে কিন্তু মাওলানা ভাসানী, যে পাকিস্তানিদের বলছে কি মা সালাম, বিদায় সালাম দিয়ে দিয়েছে, তোমাদের সাথে চলবে না। এই মাওলানা ভাসানী এখানে আইসা, আমি যতবারই আসছি, আমার যত সম্ভবত এটা ৪র্থবার আসা এখানে। আমরা এর আগে কয়েকবার আসছি, হামলার শিকার হয়েছি ফেসিবাদের আমলে। তো ৪র্থবার আসা, আমি যতবারে আসছি, আজকে কিন্তু সন্তোষে যাওয়ার কোনো আমার প্রোগ্রাম ছিল না, তারপরে আসলাম, দেখলাম যে একটু আগে চলে আসছি, তো গেছি ওনার কবর জিয়ারত করে আসছি। তো এখানে আসলে এই রাজনীতি নিয়ে এত ওয়াজ নসিহত করার কিছু না, কেননা রাজনীতির একটা রক্ত, রাজনীতির একটা প্রবাহ আপনাদের মধ্যে আছে। এখন যে বিষয়টা হলো যে বাংলাদেশ স্বাধীন হলো, ব্রিটিশ থেকে পাকিস্তান হলো, পাকিস্তান থেকে বাংলাদেশ হলো, আমরা কি আসলে আদৌ স্বাধীন হয়েছি? শেষ 2024 আমি আজকে আসতে গাড়িতে আসতে বললাম, 24-এ আমরা যারা আন্দোলন করছি, আন্দোলনে ছিলাম, আমাদের প্রথম তো দাবি ছিল না যে সরকার হটুক, এরকম ছিল না। আর পরিস্থিতি এমন ছিল, আমাদের বক্তারা বলছে যে এমন ছিল যে এই সরকার বড় বড় রাঘব বলরা মাইনে নিছে, এখন যারা বড় বড় রাঘব বলে এরা মাইনে নিছে এই সরকার, মানে অর্থাৎ গত যে সরকারটা গেছে এই সরকারটা 41-এর আগে সরবে না, মাইনে নিছে যে 41-এর আগে যদি 41-এর সনে যায়, যদি ভালো একটা নির্বাচন হয় তাহলে হয়তো চায়, আর না হলে হাসিনা যদি মারা যায় তাহলে যাবে। তারপরেও আমরা কি করছি, যারা আন্দোলনে ছিলাম, আমরা দেখছি যে পর্যায়ে পৌঁছে গেছে, এখন এর থেকে আর ফিরে আসার কোনো রাস্তা নেই, সামনে যেতে হবে।
কারণ আমরা সামনে গেলেও মৃত্যু, ফিরে আসলেও মৃত্যু, এরপরে সামনে যাই, হয়তো একটা ভালো কিছু হইতে পারে। কিন্তু আমরা কি দেখলাম 24 পরবর্তী এসে আমরা কি দেখলাম? আগে থেকে কিছু ভালো হয়েছে? কিচ্ছু হয়নি। আমরা যেটা আশা করছিলাম, আমাদের যারা পূর্বপুরুষ, যারা রাজনীতিবিদ ছিল, তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল দেশ স্বাধীন হবে, আমরা শোষণ, বঞ্চনা ও দুর্নীতি এগুলা থেকে একটা মুক্তি পাইনি। আমরা 24-এ আমাদের একটা আশা ছিল যে বৈষম্য দূর হবে, আমরা বৈষম্য দূর করতে পারিনি। কেননা মূল যার মাধ্যমে হবে, আমার মনে হয় ডাক্তার যারা আছেন এরা হয়তো জানেন, বা আগের যুগে যারা এসেছেন, আগে একটা নাকি ওষুধ দিত কুইনক না কি জানি নামের, কুইনাইম না, যে রাজনৈতিক দলে ছিলাম অনেকে জানেন হয়তো। তো রাজনৈতিক দল আছে, আমি এই টাঙ্গাইলে ৪বার আসতেছি, আরো 3বার তো একটা দল প্রতিনিধি হয়ে আসছে না। কেন দরকার ছিল আমার নতুন দল? কেন? কারণ আমরা দেখছি যে মানুষ চেঞ্জ হয়েছে, কালো মেয়া দিয়ে লাল মেয়া আসছে, ঠিক না? আগে ছিল কালো মেয়া চাঁদা উঠে দেয়, লাল মেয়া উঠে, এই তো পার্থক্য। সিস্টেম গুলো চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয়নি। আমরা যে অভুক্ত রয়ে গেছি, আমরা যে নির্যাতিত রয়ে গেছি, বরং কিছু কিছু ক্ষেত্রে বাড়ছে। চাঁদার রেট 10%, আগের 100% যেখানে এখন 500% পর্যন্ত হয়েছে। পার্টি আছে, একটু খেয়াল করেন, আমি একটু মানে গাণিতিক কথা বলি তো খেয়াল একটু ছুটে গেল। প্রায় আমাদের সাথে একসাথে আবেদন করছে 147টা দল, আরো শত শত দল লাইনে আছে। অনেক দল স্বাধীনতার পর থেকে দেশ চালাইতেছে, তারপরে একটা নতুন দল কেন? কি জন্য দরকার? সবার হইলো ক্ষমতায় যাইব, নিজেরা কিছু করবো, এটা না। আমাদের স্বপ্ন হলো আমরা ক্ষমতায় যাব, আমরা রাষ্ট্র সংস্কার করব। কি করব? রাষ্ট্র সংস্কার করব, সিস্টেম চেঞ্জ করব। আমরা একটা কথা সবসময় বলি, একটা লোক থানার ওসি হওয়ার পরে, আপনারা যেহেতু অনেক সাংবাদিকের সাথে জড়িত পেশা, হ্যাঁ, থানার ওসি হওয়ার পরে সেই ইচ্ছা করলে ঘুষ থেকে বাঁচে থাকতে পারে না, পারে? তারা জোর করে দেয়, অথবা তার নিড, তার প্রয়োজন, কিন্তু তার হাত সামনে টাকা ঘুরতেছে, সে তো নিবে, কি খারাপ হয়ে যায়। এই জন্য আমাদের সিস্টেম চেঞ্জ করে আমরা কিভাবে একটা কল্যাণকর রাষ্ট্র করব। কি আমাদের রাজনীতির মূল থিম হলো এক কথায়, বাংলাদেশকে একটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে তৈরি করা। টাকা নেই, তার চিকিৎসা দিবে, কেউ চিকিৎসা ছাড়া মারা যাবে না, হ্যাঁ দরকার। কারণ এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে মধ্যে ম্যাক্সিমাম যেটা বলবে ওই ভোটের উপর সরকার নির্বাচিত। আর আপনি যতক্ষণ পর্যন্ত সরকার এম্পাওয়ারে না যাবেন, সরকার না গঠন করতে হবে, ততক্ষণ আপনি এগুলো পারবেন না, এগুলো করতে পারবেন না। এই জন্য আমাদেরকে কল্যাণকর রাষ্ট্র করার জন্যই কি করতে হবে? এই দলটা হলে রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য এই দল। আমার কথা বুঝছেন? কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন কি জন্য আমরা এই দল এতগুলো থাকার পরে, সে যেই অপরাধী হোক না কেন। আমরা এখানে সাংবাদিক অনেক আছে, গণমাধ্যমের উপর হামলা হয়েছে, হ্যাঁ, গণমাধ্যম অপরাধ করলে তার শাস্তি, বিচার আমি দাবি জানাবো, বিচার নিশ্চিত করবে রাষ্ট্র। এখন রাষ্ট্র তার দায়িত্ব পালন করে না, এই কারণে জনগণ হাতের মধ্যে আইন তুলে নেয়। হাতের মধ্যে আইন তুলে নেওয়া যেরকম আইনের প্রতি বিদ্যাঙ্গুলি দেখানো, সেরকম ভাবে কি করা, রাষ্ট্র তার আইন প্রয়োগ না করে, এটাও আইনের প্রতি বিদ্যাঙ্গুলি দেখানো। এই জন্য আমরা এরকম একটা কল্যাণকর রাষ্ট্র চাই, যেখানে সকলের সমান অধিকার থাকবে। একজন চোরও তার নিজের অধিকার পাবে, তার আইন অনুযায়ী যে বিচার হয় সেই বিচার পাবে। একজন ভালো মানুষ, সে ভালো হিসাবে বাঁচার অধিকার পাবে। আজকে তো ভালো মানুষের কোনো মূল্যায়ন নেই, হ্যাঁ, ভালো মানুষের কোনো সমাজের বোঝা, ঠিক না? সে চুরি করতে পারে না, সে আকাম করতে পারে না, সে অবৈধ ইনকাম করতে পারে না, সেগুলো সমাজের বোঝা। অথচ তাকে রাষ্ট্রের অথচ কি মূল প্রিন্সিপাল হওয়া দরকার ছিল যে শিষ্টের লালন, দুষ্টের দমন। বাংলাদেশ আম জনগণ পার্টি উপস্থিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত অতিথিবৃন্দ, টাঙ্গাইলের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমরা সকলেই বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য শুনলাম, জানলাম ওনাদের উদ্দেশ্য এবং আদর্শ। হ্যাঁ, আদর্শ যেটা ভালো কাজ করবেন, দেশের আইনের সংস্কার করবেন, সমাজের সংস্কার করবেন, অফিস আদালতের দুর্নীতি বর্জন করবেন এবং প্রতিহত করবেন, এই কথাগুলো আমার খুব ভালো লেগেছে। পাশাপাশি আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দেব। আমার ফ্যামিলি থেকে 3 জন এমপি আওয়ামী লীগের ছিল। আমার দাদাও সমাজসেবক ছিল, বাবাও সমাজসেবক ছিল। দাদা ছিলেন 38 বছর প্রেসিডেন্ট ব্রিটিশের সময়। আমি ছোটবেলা থেকে মানুষের উপকার করার চেষ্টা করছি। আমি সবসময় চিন্তা করছি যে আমার দ্বারা যেন মানুষের অপকার না হয়। শরীরে শক্তি আমাদের কম থাকতে পারে, কিন্তু প্রতিহত করার মন মানসিকতা আমাদের থাকতে হবে। অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দেব না এবং নিজেরাও অন্যায় করব না। এই মনোবৃত্তি নিয়ে যদি আমরা নামি, আল্লাহ আমাদের উপর রহমত নাযিল করবেন। ন্যায়ের জন্য আল্লাহ সব সময় রহমত নাযিল করেন, অন্যায়ের জন্য গজব নাযিল করেন। এটা আমরা সকলেই জানি মুসলিম হিসেবে। তো আমরা চেষ্টা করব ন্যায় কাজ করতে, ন্যায়ের পক্ষে থাকতে। আমাদের দেশ যাতে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়, আমাদের সমাজ যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয়, সমাজের মানুষ যেন সুস্থভাবে বাঁচতে পারে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, তাদের পাশে আমাদের থাকতে হবে। এই মনোবৃত্তি আমাদের রাখতে হবে এবং সামর্থ্য অনুযায়ী আমাদের টাঙ্গাইলে। এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদের নিজ নিজ জায়গা থেকে পার্টির কাজ করবেন, পার্টির সম্মান যাতে রক্ষা হয় সে কাজ করবেন এবং আমরা সমাজের জন্য যেন কিছু করতে পারি এই আকাঙ্ক্ষা নিয়ে আপনারা পদচারণা করবেন। মানুষ জানি আমাদের আদর্শ দেখে উদ্বুদ্ধ হয়, আমাদের কাছে এগিয়ে আসে যে না, এরা ভালো মানুষ, এদের সঙ্গ দেওয়া ভালো। আমি ছোটবেলা থেকেই এই শহরে বড় হয়েছি, ঢাকা শহরে বড় হয়েছি, খারাপ ভালো সকলের সাথেই মেশামেশি করছি। ব্যক্ত করি সকলের কাছে আপনারা সকলেই ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনারা যার যার স্থান থেকে এগিয়ে যান, এই আশা ব্যক্ত করি, এই আহ্বান করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই সবার সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রয়োজনে সাক্ষাৎ করে আলোচনা করে ভাই যেন ভালো কিছু এখান থেকে নিতে পারে, সুযোগ পায়, সেটুকু সহযোগিতা করবেন। বলে আমাদের মোহাম্মদ ভাইয়ের মতো একজন সমস্যা যদি আমাদের সাথে থাকে, আমরা একটা পথের একটা দিশা পাবো। আশা করি ওনার মাধ্যমে দেশটা আমরা যেরকম একটা রাষ্ট্র চাইতেছি, কল্যাণকর রাষ্ট্র, ওইরকম একটা আমাদের একজন স্থানীয় একজন গার্ডিয়ান পাবো, যিনি আমাদের মাথার উপর ছায়ার মতো থাকবে। ভাই, আমরা আশা করি ভাই ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। সমাপ্তি ঘোষণা করার পর আর কিছু থাকে না বলা, রাজনীতি শেষ বলে কিছু নাই স্যার। তারপরে একটু না বলে পারলাম না। আমি গত টার্মে অবশ্য টাঙ্গাইলের যে বিএনপিটা, এটা আমাদের হাতে করা, কিন্তু আনলিস্টেড ছিলাম। সব নেতাদের সাথেই উঠা বসা ছিল, সবার বাসায় যাতায়াত ছিল। আর মূলত আমার ফ্যামিলি মেম্বার তারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, হ্যাঁ, তাদের সাথেও আমার সুসম্পর্ক ছিল।
গত টার্মে আমি তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন নিয়েছিলাম, ইলেকশন করছি, করার পরে বিএনপি তো মনোক্ষুণ্ণ হওয়ার কথা, শত্রু মনে করার কথা আমাকে, তাই না? তো আল্লাহর রহমতে না, কেউ আমাকে শত্রু মনে করে নাই, এই জন্য করে নাই যে তাদের সকলের সাথে আমার সুসম্পর্ক আছে, বুঝছেন না? একটা পার্টি করবো বিধায় যে অন্যকে হিংসা বিদ্বেষ করবো আমরা, এরকম মনোবৃত্তি আমার ভিতরে নাই। আর সেই কারণেই তারা আমাকে শত্রু মনে করে না, বুঝছেন না? কারণ যেহেতু সবার সাথে সুসম্পর্ক আছে। ধন্যবাদ আপনাকে, আমরা পাশে চাই, ইনশাআল্লাহ পাশে পাবো। সিএনআই বাংলা টিভি জীববৈচিত্র্য নিয়ে কথা বলে।